দর্শক, গ্রিন টিভির নিয়মিত আয়োজন প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউল করিম রনি। আপনাকে স্টুডিওতে স্বাগত। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতির বিবর্তন ঘটছে নানাভাবে। আমরা চলমান সময় তো বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়টাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হলো, এই সময়টাকে আমি বলি যে ট্রান্সফরমেটিভ টাইম। মানে হলো, আপনি যে প্রশ্নটা করলেন, এটা বিবর্তনমূলক একটা সময়। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, পরিবর্তনের মধ্য দিয়ে আছি। দেখেন, পরিবর্তন, সংস্কার, এই কথাগুলো আমরা 17 বছর ধরে শুনতে শুনতে আমার ধারণা দর্শক এবং বাংলাদেশের জনগণ বিরক্ত। কারণ হলো, কেন বিরক্ত? কারণ হলো, পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল জেনুইন। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার আলোকেই গণ অভ্যুত্থান, হাসিনার বিদায় এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ। কিন্তু এর ফলে জনগণের যে ভাগ্যের উন্নয়ন, সেটা হয়নি। হয় নাই মানে কি, আরও খারাপ হয়েছে। এখন কি আপনি ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না। এখন কি আত্মীয় স্বজন পরিচয়ের বাইরে আপনার কোনো রকম সুবিধা, সরকারি সুবিধা কেউ পায় না। এখন কি জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার ভেতরে? না। এখন কি আপনার মানুষের জীবনের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সার্ভিস সাধারণ জনগণের পাওয়ার কথা, সেইটা সন্তোষজনকভাবে পায় না। আগেও কি পাইতো না। তাহলে এই যে গণ অভ্যুত্থান হলো, এতগুলো মানুষ জীবন দিল, এইটার ঠিকাদার দেখলাম আমরা। এটার দায় আপনার নিতে কাউকে আমরা দেখলাম না, দায় মুক্তি দিতে দেখলাম সরকারকে, কিন্তু এর দায়িত্বটা কেউ নেয়নি। এখন এটার দায়িত্বটা নেওয়ার ক্ষেত্রে আমরা বারবারই বললাম যে গণ অভ্যুত্থানের ক্রেডিট হলো শহীদদের, জীবিতদের আছে শুধুমাত্র কেবল দায়িত্ব। সেই দায়িত্ব না নিয়ে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থানকে পুঁজি করে, হাসিনা যেরকম 71কে পুঁজি করে ক্ষমতা রাখার একটা এই অনুভূতিকে ব্যবহার করে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার একটা আপনার কৌশল হিসাবে এটা ব্যবহার করেছে। একইভাবে জুলাই চেতনা নামে এক নতুন উৎপাতের আমরা দেখলাম যে শুরু হয়েছে। এই উৎপাতকে ব্যবহার করে শহীদদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তার একটা উদাহরণ হলো এই জুলাই গণভোট এবং জুলাই সনদ। জুলাই সনদকে আমি শুরু থেকে বলেছি এটা গণঅভ্যুত্থান বিরোধী, কেননা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এখানে সেকেন্ড রিপাবলিক কায়েম হয়ে গেছে। আমরা আলাপ করবো নতুন বাংলাদেশ পুনর্গঠন নিয়ে, নট সংস্কার নিয়ে। সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে, এটা কীভাবে আমরা প্রোটেক্ট করবো? তাহলে কি লাগবে? নতুন সাংবিধানিক ব্যবস্থাপনা লাগবে এবং জনগণের প্রতিনিধিত্বের সরকার লাগবে। তাহলে আলাপ হবে গণপরিষদ বা সাংবিধানিক সরকার এবং জাতীয় নির্বাচন নিয়ে। এর বাইরে বাকি আলাপ ফাঁসুক্কি আলাপ, অদরকারি আলাপ, দরকার নেই। কিন্তু আমরা শুনলাম এই গণভোট লাগবে, আইনি ভিত্তি লাগবে, তারপরে কি পিআর লাগবে, হেন কোনো আজাইরা গাজাখুরি দাবি নাই যেটা তোলা না হলে। তারপরে বিএনপি কি মনে করে এই গণভোটে রাজি হইলে আমি জানি না। গণভোট যদি যাইতে পারে একমাত্র পার্লামেন্ট গণভোটের প্রস্তাব পার্লামেন্ট রাষ্ট্রপতির কাছে কোনো বিষয় পাশ করার আগে যদি মনে করে এটাতে অধিক জনসম্পৃক্ত দরকার, দেন রাষ্ট্রপতি এটা মানে সাইন করার আগে গণভোটে যাইতে পারে। এটা হলো ডেমোক্রেটিক প্রসিডিওর। তা না করে এই গণভোটকে এবং জুলাই সনদকে একটা পরিবর্তনের মূলা হিসাবে জনগণের সামনে যে ঝোলাই দেওয়া, যেটা একটা প্রতারণা। একটা উদাহরণ দিই, কৃষি সংস্কার কমিশন হয়নি, কৃষি সংস্কার নিয়ে কোনো কথাবার্তা নেই এর মধ্যে, 84টা যেটা আপনি ঠিক করলেন। তা আমি এখন ধরেন এই জুলাই সনদকে গুরুত্বপূর্ণ মনে করি না, আমি জুলাই বিরোধী, আমি সংস্কার বিরোধী, এটা বলা যাবে না তো। কারণ আপনি তো আমার যেটা দরকার, কৃষকের ছেলে আমি, এটা নাই এর মধ্যে। তার মানে আপনার এই যে ট্রান্সফরমেটিভ টাইমের মধ্যে আছে, এই ট্রান্সফরমেশনটা কিভাবে হবে? আপনার যে মতাদর্শপন্থী রাজনীতি, আপনার যে মদুদিইজম বা আপনার যে মার্কসিজম বা লেনিনিজম বা মাওইজম, সেটার আলোকে হবে, নাকি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, লিবারাল ডেমোক্রেটিক ভ্যালুজ মাইনা সমস্ত দল, মত, পেশার মানুষের অংশগ্রহণ মেনে হবে? উত্তর হলে মেনে হবে। আপনি জুলাইয়ে কি ভূমিকা পালন করছেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আপনি 71-এ কি ভূমিকা পালন করছেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলে আপনি নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হবে আপনার অধিকার রাষ্ট্র নিশ্চিত করছে কিনা। আপনারা সকালে এক থালি জুলাই চেতনা দিলাম, সন্ধ্যা নাস্তার সময় 71-এর চেতনা দিলাম, আপনাকে পেট ভরবে? পেট ভরবে না। আপনাকে দিতে হবে আপনার প্রপার নিউট্রিশন, প্রপার ফুড দিতে হবে, অধিকারটা দিতে হবে। নাগরিক, আপনি রাষ্ট্র জিজ্ঞেস করবেন আপনি কি খান কি পরেন, হ্যাঁ এটা জিজ্ঞেস করবে। সরি, রাষ্ট্র জিজ্ঞেস আপনি কি খান কি পরেন, আপনি জিজ্ঞেস করবেন আপনি কোন চেতনা লালন করেন, কোন চেতনার পক্ষে বিপক্ষে আপনি। চেতনা আমার পার্সোনাল ব্যাপার। অবশ্যই ন্যাশনাল ইউনিটির জন্য আমি 71 আমার জাতীয় গৌরবের বিষয়, 24 আমার স্বাধীনতা প্রোটেক্ট করেছে, কিন্তু এগুলোকে বাণিজ্য করার জন্য, অতিরঞ্জিত করা, এই অনুভূতির রাজনীতি, এগুলি ফ্যাসিবাদী কাঠামো ডেকে নিয়ে আসে। ফলে আমাদের এই যে সময়টা, এই সময়টা হলো একটা ট্রান্সফরমেটিভ টাইম।
এই ট্রান্সফরমেটিভ বা এই পরিবর্তনকামী রূপান্তরকামী যে সময়টা আমরা পরিবর্তনের মধ্যে আসি, এই পরিবর্তনটাকে নিয়ে বাণিজ্য হচ্ছে, রিয়েল পরিবর্তনের দায়িত্বটা কেউ নিচ্ছে না। এই জন্য রিয়েল পরিবর্তনের দায়িত্ব নেওয়ার জন্য আমি তারেক রহমানকে আহ্বান জানাইছি যে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আপনি সফল, দল ভাঙ্গে নেই, 5 স্টার হোটেলে আপনার ইনসাফ পার্টি মাটি গঠন করে দল ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, এটা আপনি ঠেকাইতে পারছেন, সফল। গণ অভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, আপনি চেয়ারম্যান হয়েছেন দলের, এবং বিএনপির চেয়ারম্যান যিনি হয় লিগেসি হইলো, সে আর বিএনপির নেতা থাকে না, সে নেশন অফ দ্য লিডার মানে লিডার হয়ে যায়, হ্যাঁ, তো লিডার অফ দ্য নেশন হয়ে যায়। সে এমনি জিয়াউর রহমান খালেদা জিয়া বিএনপির বাইরের ব্যক্তিত্ব আকারে হাজির হয়। সো আপনার লিগেসি আকারে আপনি চাইলেও আর বিএনপির মধ্যে থাকতে পারবেন না, নেশনকে লিড দেওয়ার দায়িত্ব আপনার সামনে, সেটা দিচ্ছেন না আপনি। আপনি সবাইকে নিয়ে একটা অন্তর্বর্তীমূলক উন্নয়নের ব্যাপার সেবার নিয়ে আপনি আগ্রহী এবং পরিকল্পনা, প্রতিশ্রুতি না পরিকল্পনা বেসড রাজনীতির কথা বলছেন, ভালো কথা। জুলাইয়ের কি হবে? জুলাইয়ের দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনি দেখবেন যে উনি সিরাজগঞ্জে এবং অনেকগুলো নির্বাচনী সভায় উনি কিন্তু একদম এক্স্যাক্টলি এই কথা বলেছে যে 71-এ আমরা ভূমি পেয়েছি, 24-এ আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছাই দিতে হবে। ফলে 71 এবং 24 এই দুইটাকে ধরে জনগণের মানবিক মর্যাদা বোধ প্রতিষ্ঠা, ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে মানুষের অধিকার নিয়ে আমরা কনসার্ন হব, আপনার বিশ্বাস, চিন্তা, চেতনা এগুলোর ভিত্তিতে আপনাকে ভাগ করব না, এরকম একটা রাষ্ট্র, এবং যেখানে আইনের শাসন মানে আমার লোকের জন্য আইন, আমার দলের নেতার জন্য থানা, নো, নাগরিকের গুরুত্ব আগে, নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র, যেটার কথা আমি বারবার বলি, সেই দায়িত্ব নেওয়ার একটা প্রত্যয় উনি ব্যক্ত করেছেন। এবং সেক্ষেত্রে বিএনপি সংগঠন হিসেবে কতখানি সফল হবে সেই ব্যাপারে সন্দেহ আছে, সন্দেহ থাকা উচিত, কিন্তু বাংলাদেশের মানুষের উচিত হবে ওনার হাতকে শক্তিশালী করা, ওনার হাতকে আপনার শক্তিশালী করা। এই কারণে যেখানে আপনি মনে করবেন রাজনৈতিক দল হিসাবে বিএনপি অনুপযুক্ত, কোনো সমস্যা নেই, আপনার জন্য বিএনপি, ওই নেতার জন্য বিএনপি না, আপনি পিপল অফ দ্য বাংলাদেশ, ইউ আর দ্য বিএনপি, নেতা বিএনপি না, যে নেতা বড় নেতা ও বিএনপির ওরা দরকার নেই, আপনারও দরকার। আপনি যদি মনে করেন ওই লোকটা অযোগ্য, ওই লোকটা বাংলাদেশকে ক্যারি করছে না, আপনি আগে আসেন, তারেক রহমান আপনার সাথে থাকবে, আমি কথা দিচ্ছি। ফলে কেন এই কথাটা দিচ্ছি কনফিডেন্টলি, 5 তারিখে ক্ষমতা সাদা হয়েছিল রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে, দলগুলো মিললা ক্ষমতা ভাগাভাগি করবে, তারেক রহমান লিড দেবে। হ্যাঁ, তারেক রহমান নেয় নাই, তারেক রহমান বলছে জনগণ আমার দিলে আমি নিব। উনি তো চাইতেছে আপনি তারে দেন, ও আপনারা ছাড়া ক্ষমতায় যাবে না। ফলে আপনার এখানে নেতাকর্মী সবাই 60% নেতাকর্মী চাইছিল যে ক্ষমতা নিয়ে নিই, কিন্তু এটা বিএনপির ঐতিহাসিক সিদ্ধান্ত যে এইভাবে ক্ষমতা নেয় নেই। কারণ একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যদি আপনি ধরেন এখন যেটা হচ্ছে, যারা চিন্তা করছে যে আচ্ছা গণ অভ্যুত্থান হয়েছে ক্ষমতা নিয়ে নিলাম, গণ অভ্যুত্থানে আওয়ামী বিরোধিতা কি সবার একরকম ছিল? জামাত যে অর্থে আওয়ামী বিরোধী, বিএনপি যে অর্থে আওয়ামী বিরোধী, একটা বামপন্থী যে অর্থে আওয়ামী বিরোধী, সমাজও একরকম বিরোধিতা ছিল, কিন্তু সবার বিরোধীর মাত্রা এক ছিল না, সবার বিরোধিতার কারণে এক না, কিন্তু সবাই আওয়ামী বিরোধী কিন্তু দাঁড়াইছিল এবং গণ অভ্যুত্থান হয়েছে। ফলে এটা ম্যান্ডেট নিতে, গণ অভ্যুত্থান ইটসেলফ, গণ অভ্যুত্থান একটা স্পিরিট থাকে, গণ অভ্যুত্থান একটা সলিডারিটি থাকে, কিন্তু এটার কোনো ম্যান্ডেট ধরা যাবে না। এটাকে ম্যান্ডেট হলো জনগণের ভোট, আপনি যদি ডেমোক্রেসি মিন করেন। ফলে বিএনপির ঐতিহাসিক সিদ্ধান্ত, আমি মনে করবো বিএনপির একটা লাইফ লাইন, মানে লাইফ সেভিং ডিসিশন তার রাজনীতির জন্য 5 তারিখে ক্ষমতা না নেওয়া, নিয়ে সে বলছে নির্বাচন দেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি দায়িত্ব নিব। এবং আপনি যদি যেমন আমি যদি ধরে নেই যেমন 97% লোক আমাকে সমর্থন করে, ওকে এবার আমি যা খুশি তা করবো, এটা ডেমোক্রেসি না। 97% নিতে হবে, কিন্তু আমি যদি জনগণের কাছে যে 51% নিয়ে আসি, আমি 100 জন লোকের প্রতিনিধিত্ব করি, এটা হলো ডেমোক্রেটিক ম্যানার। তো ফলে এই ম্যানার মাইনা তারেক রহমান কিন্তু ক্ষমতাটা নেয় নাই। ফলে এখন তাকে ছল চাতুরি কইরা মিথ্যা কথা বইলা, হ্যাঁ সব জুলাই মানি বইলা, কিন্তু সে নিয়ে নিতে পারতো, যা বলতো, কিন্তু সেগুলো বলে নাই। এই যে ট্রান্সপারেন্সি, এই যে স্বচ্ছতা, এইটা জনগণের সাথে তার আস্থার সম্পর্ক বিল্ড আপের যে রাজনীতি, সেইটা এই জন্য এই ট্রান্সফরমেশনটার ক্ষেত্রে বিএনপি দল আকারে জরুরি না, দল জরুরি হলো এই রাজনীতির সাথে মানুষের সম্পর্ক স্থাপন করা। এটা একটা গ্যাপ হয়েছিল ডেফিনেটলি 15 বছরে একটা ফ্যাসিবাদী মানে দলের বিরুদ্ধে আন্দোলন করার কারণে এই গ্যাপটা তৈরি হয়েছিল। বাট নাও বিএনপি রেডি টু ফিল আপ দিস, এবং বিএনপি রেডি টু এটা মানে রিস্ট্রাকচার তার পলিটিক্স, নিজের জন্য উইদিন দ্য পার্টি অ্যান্ড পার্টির বাইরে জনগণের সাথে তার এই সম্পর্ক স্থাপন। এই জন্য আমি বলতেছি কলটা, তারেক রহমানের এই কলটা জনগণের জন্য, যে আপনি দেশ গঠনের সৈনিক, আপনি দল, শুধু দলের কর্মী না, বিএনপির মূল শক্তিটা হলো আপনি, পিপল, বাংলাদেশের নাগরিক, নট দল। আপনি দল কর্মী, ডেফিনেটলি কর্মী গুরুত্বপূর্ণ দলের জন্য, বাট
আপনি পিপল তারেক রহমানের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমান বলে নাই যে জনগণ যদি মুখ ফেরায় নেয় আপনি যত বড় নেতাই হন, হ্যাঁ মানে বলছেন আপনাকে টানা আমার পক্ষে সম্ভব না। তাহলে তার কাছে নেতার চেয়ে আপনার গুরুত্ব বেশি। ফলে আপনি যদি মনে করেন ওই নেতা আপনার এলাকার, আপনার ওই নেতা বিএনপির যে মতাদর্শ, আদর্শ, বিএনপির যে ভ্যালুজ, মূল্যবোধ, এটা ক্যারি করতে অক্ষম, আপনি আগায় আসেন, আপনি দেশের দায়িত্ব নেন, তারেক রহমান আপনার সাথে থাকবে। 24 জুলাই আগস্টের পর ধরেন একটা অস্থির সময়ের মধ্যে আমরা যাচ্ছি, নির্বাচনটা একটা অস্থির সময়ের মধ্যেই হচ্ছে আসলে। অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যবস্থাপনা, এই নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা, নানা কাহিনীর মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, এটা আপনিও বুঝতে পারছেন। তো আমরা কি এই ব্যাপারে নির্বাচনের পরে কি অস্থিরতার থেকে আমরা উত্তরণ ঘটবে বলে আপনি আশা করেন? আপনাকে আমি বলি, তারেক রহমান আসার পরে কি উত্তরণ ঘটে নাই? তারেক রহমান আসার আগের বাংলাদেশ আর আসার পরের বাংলাদেশের মধ্যে কি একটা পার্থক্য আপনি লক্ষ্য করেন না? একটা নির্বাচনমুখী একটা বিষয় আইন শৃঙ্খলার দিক থেকে, মানে সেটা নিশ্চয়ই লক্ষ্য করা হয়েছে। মানে আমি বলতেছি না যে খুব উন্নতি হয়েছে, তো এক ধরনের স্ট্যাবিলিটির বার্তা বা ধরেন জনগণের মধ্যে এক ধরনের আস্থার জায়গা কি তৈরি হয় না, যে একটা পলিটিক্যাল লিডার, দেখেন রাজনৈতিক সমস্যার যদি আপনি মানে অন্য কোনো পন্থায় সমাধান করার চেষ্টা করেন, এটা অলওয়েজ আত্মঘাতী হয়। রাজনৈতিক সমস্যার সমাধান আপনাকে রাজনৈতিকভাবেই করতে হবে। ডেফিনেটলি জনগণের ম্যান্ডেট পুষ্ট একটা সরকার যখন এখানে রান করবে এবং সেই সরকার যদি সর্বোচ্চ লেভেলের জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করে, সেই সরকার যদি মাই ম্যান পলিসি থেকে বের হয়ে মাই পিপল পলিসিতে যায়, তার মতের ধরেন বিএনপির সমর্থক না, সে জামাত করে বা এনসিপি করে বা অন্য দল করে, বা সে আওয়ামী লীগেরই সমর্থক, অপরাধী না, আওয়ামী লীগের সমর্থক ধরেন, তার প্রতিও যদি সে সমান দৃষ্টিভঙ্গিটা পোষণ করে, মানে অপরাধীর কোনো পরিচয় নেই, হ্যাঁ, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী, এই জায়গা থেকে যদি সে ফাংশন করে, 80% সমস্যার সমাধান হয়ে যাবে। 80% সমস্যার সমাধান হয়ে যাবে। কেন? একজন অপরাধী যখন মনে করে যে থানা পুলিশ তো কোনো ব্যাপার না, আদালতও কোনো ব্যাপার না, আমি থানা পুলিশ ম্যানেজ করব, তারপরে যদি নিয়মের কারণে বা বিপদে পইরা, চাপে পইরা আমারা ধরতেও হয়, আদালতও ম্যানেজ করব টাকা দিয়া, আবার যেটা করা দরকার ওটাও করবো, তখন কিন্তু অপরাধ দূর করা সম্ভব হয় না। হ্যাঁ, ফলে আমি ঠিক ওই জায়গাটাই আসছিলাম যে ওই একজন অপরাধীর ঘটনাটা ওইখানে, হ্যাঁ, ফলে ওইখানে যদি একটা স্বচ্ছতা আনতে পারেন, অপরাধী যদি মনে করে থানা তো আমার বাপের না, থানা তো আমার দলের না, থানা তো আইন অনুযায়ী চলে, তখন সে কিন্তু অটো ঠান্ডা হয়ে যাবে। আপনাকে আমি একটা উদাহরণ দিই, অপারেশন ক্লিন হার্টের বিতর্ক আছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু মানুষ এটা অ্যাকসেপ্ট করছিল, মানুষ এটাকে স্বাগত জানিয়েছিল। কেন স্বাগত জানিয়েছিল? এই যে উশৃঙ্খলা, এই যে আপনার নৈরাজ্য এবং আপনার দলীয় প্রভাব প্রতিপত্তি বা রাজনৈতিক ইনফ্লুয়েন্সকে কাজে লাগাইয়া, হ্যাঁ, এক ধরনের মাস্তানি করার যে সংস্কৃতি গড়ে উঠছিল, সেটা বিএনপি এত নির্মমভাবে দমন করছিল। সামাজিক অস্থিরতা, এটা বিএনপি এত নির্মমভাবে, এত নিষ্ঠুরভাবে দমন করছিল যে এই অপারেশন ক্লিন হার্টে নিজেদের 70-75% লোক, নিজেদের লোককে তারা ধরছে। এর মধ্যে অনেককেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা নিন্দাও আমরা জানিয়েছি তখন, এখনো জানাই। কিন্তু আমি বলছি নিজের লোকদের, আমি আপনাকে একটা উদাহরণ দিই, তখন নাসিরউদ্দিন পিন্টু ছাত্র দলের সভাপতি ছিল, তাকে পিএম অফিস থেকে কল করে পুলিশকে বলছে অ্যারেস্ট হিম। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জের যে যুব দলের নেতা ছিল ডেভিড, তাকে তো মারা হইলো। বরিশালে উদাহরণ দিবে না এরকম অনেক। হ্যাঁ, তা আমি ফলে এই যে এটা আমি বলতেছি না যে ধৈর্য নিয়ে মাইরা ফেলা খুব ভালো কাজ করছে, আমি বলতেছি এই যে নিজের দলের লোক ভয়ে অস্থির যে আমার কিন্তু খবর আছে, তো ফলে এটা জিয়া রহমানের দল, এটা বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমান লিড দিচ্ছে, যারা এই দলকে সাদাবাজের দল হিসেবে পোর্ট্রেট করতে চায়, সেই কাওয়ার্ডদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এইটা কোনো চাঁদাবাজ এই দলকে রিপ্রেজেন্ট করে না। এবং যারা চাঁদাবাজি এই দলের নাম ভাঙায় করে, তারা শুধুমাত্র দলের ইমেজ নষ্ট করে, তারা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলতেছে। তা আমরা কি আশাবাদী হতে পারি যে নির্বাচনের পর একটা সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, সামাজিক নিরাপত্তা, এবং এইটা সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে রাজনৈতিক দল, দেখেন এরকম একটা ব্রুটাল ফ্যাসিবাদের বিদায়ের পরে, তারপরে পলিটিক্যাল বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের নামে আরো 1.5 বছর এরকম একটা খাওয়া খাওয়ির প্রোগ্রামের পরে, খাওয়া খেয়ে নিজেদের লোক গুপ্তভাবে ঢুকাইয়া যে যেখানে পারছে মেসাকার চালাইছে, হ্যাঁ, এরপরে আসলে দেশ পুনর্গঠন করা অত সহজ না। খুব যে স্মুথলি সব হয়ে যাবে এই মিথ্যা কথা আমি জনগণকে বলতে চাই না। জনগণকে যেটা করতে হবে, নিজেদেরকে আগায় আসতে হবে, নিজেদেরকে দায়িত্ব পালন করতে হবে, এবং নিজেদেরকে দায়িত্ব পালন করার জন্য
তাদেরকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে এবং এই প্রতিনিধির হাতকে গণতান্ত্রিক উপায়ে শক্তিশালী করতে হবে এবং থানা পুলিশ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বলেন, আদালতকে বলেন, এগুলোকে নন পার্টিজান করতে হবে। রাষ্ট্রের মালিকানা জনগণের, রাষ্ট্রের মালিকানা দলের না। ধরেন আপনি বিএনপিকে নির্বাচিত করলেন, তাতে বিএনপি রাষ্ট্রের মালিকানা হয়ে যাবে না, যাচ্ছে না, যা উচিত হবে না, যাওয়ার কোনো সুযোগ নাই। এই রাজনীতি আমরা পরাজিত করেছি 5 তারিখে। বিএনপি এবং রাষ্ট্রের মধ্যে একটা তফাৎ থাকবে। বিএনপি একটা রাজনৈতিক দল, রাষ্ট্র চালাবে যেই লোকগুলো, এই নেতাগুলো যারা ধরেন দায়িত্বে যাবে, তারা কেউ বিএনপির হয়ে যাবে না। তারা যখন রাষ্ট্র শপথ নিয়ে জনগণের প্রতিনিধি, তারা জনগণের প্রতিনিধি, তারা রাষ্ট্রপক্ষ, তারা আর বিএনপি পক্ষ না। ফলে তার কাছে যে কোনো নাগরিক সমান সেবা পাবে, সমান নিরাপত্তা পাবে। এইটা হবে বেসিস রাষ্ট্র চালানোর। এই বেসিসটা এনশিওর করা, যদি এটা একদিনে করা যাবে আমি সেটা বলছি না, কারণ সব সাধু লোক, হ্যাঁ, সব বুজুর্গ লোক বিএনপি করে, এটা আমি বলতেছি না। কিন্তু এইটা যদি আপনার প্রিমাইজ হয়, প্রিন্সিপাল হয়, এটা যদি আপনার নীতি হয়, দেন গ্র্যাজুয়ালি যদি আপনি নীতিটা পূরণ করার দিকে অ্যাগ্রেসিভলি হাঁটেন, অ্যাগ্রেসিভলি মুখ করেন, যেটা খালেদা জিয়া করছিলেন, দেন ডেফিনেটলি জনগণ এটা সুফল পাবে। এবং সেটা করার ক্ষেত্রে আমরা ভয়েস রেস করবো, আমরা সাই দিয়া ধরবো বিএনপিকে। এখন বিএনপি দালালি করতেছি মনে হচ্ছে না, অসুবিধা নেই, বিএনপিকে আমরা সাই দিয়া ধরবো। জনগণের অধিকার, জনগণের বিরুদ্ধে যখন যদি দাঁড়ায় কখনো রাষ্ট্র, কোনোভাবেই আমরা এটা সর্বোচ্চভাবে প্রতিহত করার চেষ্টা করবো। শুধু প্রতিবাদ না, আমরা প্রতিহত করার চেষ্টা করবো। এবং সেক্ষেত্রে আপনার প্রশ্ন সরাসরি উত্তর হইল, আমরা একটা যে আগের প্রশ্নের সাথে মিলে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছি। এটা কিন্তু চেয়ারম্যান ভাই আজকেও বলছে যে আমরা দেশ পুনর্গঠন করতে হবে। এবং পুনর্গঠন কিভাবে করতে হবে? পুনর্গঠন আপনারা ছাড়া হবে? জনগণকে নিয়ে করতে হবে। এসি রুমে বসে যে পুনর্গঠন, এটা তো ওয়ার্ক করেন, এটা তো প্রমাণ। 111 প্রমাণ দেখছেন না? দুর্নীতি বলে একটা হুজুগ তুলছিল। এখন যেরকম চাঁদাবাজ বলে হুজুগ, 111 ফখরুদ্দিন দিন কি হুজুগ তুলছিল? সব দুর্নীতিবাজ। আর সব ভালো হইলো এনজিও বাসগুলো, কোটি কোটি ডলার আইনা বিদেশ থেকে, ভিক্ষার টাকা আইনা, হ্যাঁ, গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন কি হয়েছে 54 বছরে, আর তাদের কি উন্নয়ন হয়েছে এটা তো আপনারা দেখতেছেন। এনজিও লটগুলো কিভাবে চলে আজকে। তো সব ফলে একইভাবে আজকে চাঁদাবাজি সমস্যাটা একটা কাঠামোগত সমস্যা। যে এলাকায় যে শক্তিশালী, সেই এলাকায় সে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে, এবং লোকাল প্রশাসন সবসময় যার সাথে থাকে সেই চাঁদাবাজিটা করতে পারে। এখন ক্ষমতায় কে? এনসিপি, জামাত এবং সরকারের ভেতরের সরকার মিলে ক্ষমতা চালায়। তো বিএনপির বাপের ক্ষমতা আছে চাঁদাবাজি করার, যদি এই প্রশাসন সহযোগিতা না করে। এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন, আমি যেহেতু আপনি বললেন জামাত এবং এনসিপি কিন্তু অভিযোগ করছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে আছে, এই অভিযোগ কিন্তু তারা গতকালও করছে। এইটা ঝুঁকে থাকার কোনো কারণ নাই। এই সরকার যদি বিএনপির দিকে ঝুঁকে থাকতো, তাহলে আমি মাননীয় হিসেবে এই চেয়ারে বসতাম আজকে। মাননীয় হিসেবে আমার একটা নিয়োগ তো প্রায় পোলাপান দিয়েই ফেলছিল। সিলেকশন কমিটির মিটিং হয়েছে, এটা সাংবিধানিক একটা পোস্ট, কোনো পোস্ট না, হ্যাঁ, সে ফাইলই গায়েব করে দিচ্ছে, বিকজ অফ আমি তাদের লোক না। এখানে এই সরকারে যদি কোনো একটা বামপন্থী নাস্তিকও নিয়োগ পাওয়া থাকে, জামাতের যে গুরুত্বপূর্ণ পদের কথা আমি বলছি, জামাতের গ্রিন সিগন্যাল ছাড়া পাই নাই। প্রমাণ আপনার কাছে আছে? আমি নিজে প্রমাণ বললাম তো। তাহলে আমি মাননীয় হিসেবে চেয়ারে বসা থাকতাম, যদি আমি এটা চাই নাই। এটা আমার ছিল না নির্বাচন। গত 17 মাসের শাসন আমরা যদি ধরি, 17 মাসের শাসন হলো এটা জামাত এনসিপির শাসন এবং সরকারের ভেতরের শাসন। তারা এই সরকারের প্রক্সি হিসাবে কাজ করছে। ধরেন এই যে জামাত ক্ষমতায় আসলে দেশ কিভাবে চলবে তার ট্রেইলার হলো এই সরকার, কথা পরিষ্কার না। এটা তো একসময় ধরেন গত ফ্যাসিবাদী আমলে আমরা বলতাম যে গণতান্ত্রিক শক্তি বলতো যে 111 এক্সটেনশন সরকার ছিল শেখ হাসিনার সরকার ছিল। এখন যদি এই 17 মাসের এই কথাটা সুন্দর, গুরুত্বপূর্ণ কথা। 111 এক্সটেনশন সরকার ছিল মানে কি? 111 মধ্যে দিয়ে 7 ঘোড়া মঈন ফখরুদ্দিন, ইন্ডিয়ার ইন্টারভেনশন মিলে, তারপরে পুরো সময়টা ইন্ডিয়া কিভাবে হাসিনাকে কিভাবে ব্যাকআপ দিয়ে রাখছে, এটা প্রমাণ, এটা প্রুফ করতে 15 বছর লাগছে, গণ অভ্যুত্থান লাগছে। একইভাবে গুপ্তভাবে এই যে একই যে গুপ্ত রাজনীতির যে মডেল, জায়নিস্ট মডেল, সেই মডেল দিয়ে তারা একটা লোক কি বলবে, তারা জামাতের, কিন্তু তারা নিরপেক্ষ জামাতে, যে নিরপেক্ষ মুনাফেক। এই যে আপনার কথার প্রশ্নেই আমি বলি যে এই যে সুপ্ত কিংবা গুপ্ত বলা হচ্ছে, এদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব কার ছিল? নিশ্চয়ই আইডেন্টিফাই করার তো কোনো দরকার নেই। আপনি জামাতকে থাকবে না এই দেশে, থাকবে তো, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেমটা হচ্ছে জামাত একটা পরজীবী অর্গানাইজেশন, তারা ইনসিকিউরিটিতে ভোগে। এটা দীর্ঘকালীন এখানে একটা ইসলামের ব্যাপারে বা ইসলামী রাজনীতির ব্যাপারে এখানে একটা সাপ্রেশন ছিল, সত্য। এই সাপ্রেশন করে তারা নিজেরা বিকশিত হইতে পারে নাই, সত্য। কিন্তু বিকশিত হইতে পারে নাই, এইটাকে তারা
নিজেদের মোরাল কারেজ হিসেবে ব্যবহার করতে হলো ওই তাদের যে রাজনৈতিক নেতারা ওই পর্যন্ত। যেমন ধরেন আপনার মনে আছে যে হাসিনা যে জুডিশিয়াল কিলিং করলো, যেটা আমরা প্রতিবাদ জানালাম জামাতের নেতাদের, তখন কিন্তু একটা গুজব রটছিল যে নিজামী সাহেব, তারপর গোলাম আজম সাহেব এবং কামরুজ্জামান সাহেব ওনারা প্রাণ ভিক্ষা চাচ্ছেন। গুজব, কিন্তু ওনারা বলছে আমরা কোনো প্রাণ ভিক্ষা চাবো না, কারণ এই ত্রুটিপূর্ণ বিচার, এই বিচার এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার, জুডিশিয়াল কিলিং এর দিকে হাসিনা যাচ্ছে, আমরা মাথা নত করবো না। তারা কিন্তু মাথা নত করে নেই, বেরের মতো ফাঁসির দড়িতে ঝুলছে। হ্যাঁ, এই বিচার ত্রুটিপূর্ণ ছিল, যুদ্ধাবাদের বিচারটাকে একটা রাজনৈতিক ফায়দা আকারে হাসিনা ব্যবহার করছে। রিয়েলি বিচার কিন্তু মানুষের জনগণ চাইছিল, কিন্তু তারা এটা ফাঁসির রাজনীতির দিকে নিয়ে গেছে শাহবাগ কায়েম টাইম করার মধ্য দিয়ে। তারপরে তারা কৌশল কিছুদিন তারা তখন প্রতিরোধ করছে, হ্যাঁ হরতাল করছে, হ্যাঁ কিছু ভাঙচুর টাংচুর করছে রাস্তাঘাটে, হ্যাঁ তারা হরতাল চালন করছে, হ্যাঁ ব্যারিকেড ট্যারিকেড দিছে। 14 পরে 14 নির্বাচনের পরে তারা স্ট্র্যাটেজি আকারে বিএনপি জামাতের মধ্যে ঢুকে গেল। বিএনপির মধ্যে আন্দোলনের কারণে তো এমনিতে ছিলই, বাকিটা আওয়ামী লীগের মধ্যেও তারা ঢুকে গেল। এই যে আপনি আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাওয়ার কৌশল নিলেন, এই কৌশলটা নিয়ে আপনার যে নেতারা আওয়ামী লীগের কাছে মাথা নত না করে শহীদ মৃত্যুবরণ করলো, তাদের সাথে প্রতারণা করলেন 1 নাম্বার। 2 নাম্বার, এবার আপনি কৌশলগত কারণে ভিতরে ঢুকে থাকলেন যে পরিচয় গোপন করে, এর মধ্যে দিয়ে ফ্যাসিবাদ শক্তিশালী হয়েছে। কারণ বিখ্যাত লেখক আশিস নন্দী বলছে আত্মশক্তি হারানোর কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনগুলো কম কার্যকরী হয়। ফলে আওয়ামী লীগকে আমাদের কি দরকার ছিল, এক ঘরে করা দরকার ছিল, যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শক্তি একা একদিকে আর সারা বাংলাদেশ একদিকে। কিন্তু আপনি যখন নিজের সুবিধার জন্য টিকে থাকার কারণে হোক, ব্যক্তিগত পার্সোনাল লাভের কারণে হোক, বা বৈষয়িক অর্থনৈতিক সুবিধার কারণে হোক, আপনি যখন তাকে সমর্থন দিবেন, যে মনে ঘৃণা মুখে হাসি, মুখে বঙ্গবন্ধু জয় বাংলা, হ্যাঁ হ্যাঁ মনে ঘৃণা, তো এটা করে যখন আপনি যাবেন তখন কি হবে, আমরা যে প্রতিরোধটা করতে চাচ্ছি এটা দুর্বল হইলো, সেই দুর্বলটা হয়েছে, হ্যাঁ দুর্বল হয়েছে। ফলে এই গণ অভ্যুত্থান এটা ফলে শেষ করে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মেক করার চেষ্টা করছি আমি। তো ফলে এই গুপ্ততার ফলে যেটা হলো, আপনার মধ্যে যে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের লোক যে মনে করলো এর তো আর ফেরার কোনো সম্ভাবনা নাই, ফলে নিয়ে নেই অ্যাবজর্ব জয় বাংলা বললে আপনি জয় বাংলার কালেমা পড়ে আওয়ামী লীগ হয়ে গেলেন ধরেন, হ্যাঁ মনে মনে ঘৃণা। তো 5 তারিখে যখন এই ঘটনা ঘটে গেল, যারা আপনাদের শেল্টার দিছিল, আপনার নৈতিক দায়িত্ব হলো তাদের শেল্টার দেওয়া। এইভাবে ব্যুরোক্রেসি যেটা সংস্কার দরকার ছিল, জুডিশিয়ারি যেটা সংস্কার দরকার ছিল, আপনি জুলাই সংস্কার বলে গলা ফাটান, কিন্তু এটা প্রোটেক্ট করেন প্রথম আপনি, কারণ আপনি ভেতরে ছিলেন। এটা হলো গুপ্ত রাজনীতির প্রথম কুফল। তারপরে দ্বিতীয় কুফল দেখেন, এই যে হাদি হত্যাকাণ্ড হইল, আওয়ামী লীগের আপনার ছাত্রলীগের লোকজন তার ওইখানে ঢুকে গেল, কারা তারে নিয়ে গেল হাদির ওইখানে ইনকিলাব মঞ্চে ডেপ্লয় করলো, কারা করলো, এটা নিয়ে কোনো আলাপ নেই। আচ্ছা, এবার আপনি ডেপ্লয় করলো যে হাদি আবার নিল কেন তাদেরকে? হাদি তো যে কেউ ওয়েলকাম জানাইছে, যে কেউ গেলে ইনকিলাব সেন্টারে। এখন ওয়েলকাম জানানোর ক্ষেত্রে একটা বোকামির কাজ হয়েছে, কারণ আপনার কৌশল ছিল যে ছাত্রলীগে গুপ্ত হিসেবে থাকা। এই যে এখন ডাকসুর যারা নেতা বেশিরভাগই আপনার ছাত্রলীগের নেতা, বিভিন্ন কমিটি, আপনার এই যে 16 তারিখ 17 তারিখ পর্যন্ত তারা লাঠি নিয়ে ছাত্রলীগের পক্ষেই নামছিল, ফুটেজ আছে, ছবি আছে, হ্যাঁ। তো এখন তারা বড় বড় বিপ্লবী। যাই হোক, এখন এই যে হাদি হত্যাকাণ্ড হইল, তাহলে যখন একটা ছাত্রলীগ এসে ঢুকলো, সে এটা হাসিনার ছাত্রলীগ না গুপ্ত ছাত্রলীগ এটা পার্থক্য করবে কেমনে? সে তো পার্থক্য করতে পারেনি। সে মনে করছে এটা তারই রাজনৈতিক ট্যাকটিক্যাল গুপ্ত ভাই আমার, হ্যাঁ, তো নিয়ে নিছে। তারপরে ফলাফল আপনি দেখেন, আজকে আমরা হাদিকে হারাইলাম। ফলে গুপ্ত রাজনীতিটা ডিরেক্ট কুফল। তো পরে আমরা যে একটা আহ্বান জানানো হয়েছিল আমাদের পক্ষ থেকে, যে ওকে আপনারা কৌশলগতভাবে ঢুকেছিলেন, কারা ঢুকেছিলেন একটা তালিকা দেন, তাহলে বাকিদেরকে আমরা করতে পারবো। দেখেন, এইটা যদি আপনি পরিষ্কার না করেন, আজকে বিএনপিতে কি হচ্ছে, বিএনপিতে একজন আরেকজনের গুপ্ত ট্যাগ দিয়া যারা পটেনশিয়াল লোক, তাদের ভিতরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এই রাজনীতিটা খুবই খারাপ। এই পয়েন্টটা বলে এখানে আমি শেষ করবো, র্যাপ আপ করবো। জার্মানিতে ইহুদিরা যখন সংখ্যায় কম ছিল, কিন্তু সমস্ত পাওয়ার ব্লক এই গুপ্ত অবস্থায় নিয়ন্ত্রণ, তখনই সমাজে অস্থিরতা তৈরি হয়েছিল, হিটলারের উত্থান হয়েছিল। এটা একই জায়নিস্ট মডেল। আপনি জামাত 5 তারিখের পরে জামাত বিএনপি বুক ফুলে আপনি রাজনীতি করবেন, কিন্তু এটা তারা কেন করছে না? কারণ তাদের একটা ইনসিকিউরিটি আছে। তারা মনে করে তারা প্রকাশ্যে যদি রাজনীতি করে তাহলে তার মেইন স্ট্রিম হইতে পারবে না। ফলে নিজ পায়ে দাঁড়ানোর যে রাজনীতির, এটা না করে তারা সবসময় ন্যারেটিভ পলিটিক্স করে, অন্যকে ভিলিফাই করে। এইটার কুফলটা কি? এটার কুফলটা হইলো তারা কখনোই প্রধান রাজনৈতিক শক্তি আকারে বা মূলধারা রাজনৈতিক শক্তি আকারে বিকশিত করার মানে বিকশিত হইতে পারবে আত্মবিশ্বাসই তাদের নেই। আবার তারা নিজেদের মেধাবী মনে করে, তারা নিজেদের সবচেয়ে স্মার্ট মনে করে। হ্যাঁ, আপনি যখন তাদের সমালোচনা করবেন দেখবেন তারা কিভাবে রিয়াক্ট করে। আমাকে প্রচণ্ড রকম রিয়াক্ট করে। এখন তারা ফিজিক্যালি আমাকে অ্যাটাক করার হুমকি দেয়, হ্যাঁ, হত্যার হুমকি দেয়। সো এটা কিন্তু করা উচিত। আমি যতই তার সমালোচনা করি, তার উচিত হলে তো আমার সাথে এঙ্গেজ হয়ে মেইন স্ট্রিম হওয়া, ডেমোক্রেটিক পলিটিক্সে আসা। তো ফলে এই যে পুরো কাঠামোটা আমি এতক্ষণ ধরে বর্ণনা করার চেষ্টা করলাম,
এইখান থেকে বাংলাদেশকে বের হইতে হবে। আপনার রাজনীতিটাকে ট্রান্সপারেন্ট হইতে হবে। 5 তারিখের পরে আপনি জামাত শিবির করেন, সো হোয়াট, আপনি জামাত শিবির পরিচয় দিয়ে করবেন, কিন্তু না, আপনি অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট হতে চান। তারেক রহমান যদি 15টা সিট এবং 3টা মন্ত্রিত্ব দিত, তাহলে কি আর খারাপ হয়? তাহলে কি আর বিএনপি চাঁদাবাজ হয়? হয় না। কিন্তু তারেক রহমান বলছেন না, আপনি মাঠে যান, খাইটটা খান, 300টা জিতে আসেন। হ্যাঁ, আপনি প্যানিকড হয়ে গেছেন। উনি একটা বিদেশি মাধ্যমে তো সম্প্রতি বললেন যে ওনারা জামাতের সাথে জাতীয় সরকারে যাবেন না। কেন অথবা যাবে করবেন না। জামাতের সরকারে? বিএনপিকে গাঁজা খায়, বিএনপিকে গাঁজাখোরের দল। বিএনপি একটা সফিস্টিকেটেড পলিটিক্যাল পার্টি, অলওয়েজ ব্যাকড বাই পিপল। জনগণের ভোট, জনগণ যেদিন মনে করে ভোট দিয়ে ক্ষমতা আনবে, না আনলে নাই, জনগণের বোঝানোর চেষ্টা করবে, জনগণের কাজ করে যাবে। শোনেন, জিয়া রহমান বিএনপিকে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য বানায় নাই। বিএনপিকে এটা আগে বুঝতে হবে। আমরা রাজনৈতিক দল কেন করি? আমার একটা চিন্তা থাকে, মত থাকে, সেই চিন্তার একটা অনুসারী থাকে। এইবারে সেই অনুসারীরা জনগণকে বোঝায় যে এই চিন্তাটা ভালো, বাকি চিন্তাগুলো ঠিক এই কারণে ভালো, এইবার আমাকে ভোট দেন, মনোনীত করেন, ক্ষমতায় যাই। তার মানে কি, রাজনৈতিক ক্ষমতা যাওয়ার একটা অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন আকারে আমরা দল করি, তাই না? জিয়া রহমান মতাদর্শ দেওয়া হয়। তো জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিল, তারপরে 75 আগস্ট, 15ই আগস্ট থেকে শুরু করে পট পরিবর্তন, 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, ঐতিহাসিক ধারাবাহিকতায় সেই ক্ষমতার সেন্টার, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, মিলিটারি, 3টা কন্ট্রোলে বিপুল জনগণ তাকে সমর্থন করে, ভালোবাসে। জিয়া রহমান সৎ, এটা তার শত্রুরাও বলে। তার দল করার দরকার কি? আপনি ক্ষমতায় চলে আসছেন, দল কেন করলেন আপনি? দল করার দরকার কি? জিয়া রহমান দল করছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বর একটা ভ্যানগার্ড, এটাকে রক্ষার একটা বাহিনী হিসাবে। এটা ক্ষমতা যাওয়ার হাতিয়ার হিসেবে বিএনপি করা হয়নি। বিএনপির পরবর্তী জেনারেশন কিন্তু তার আইডিওলজি, এটা মতাদর্শ। হ্যাঁ, ফলে এই মতাদর্শ, এই মতাদর্শই হলো বিএনপি, এটাই হলো বিএনপি। ফলে বিএনপিকে এই মতাদর্শ যদি না থাকতো, তাহলে 5 তারিখে তারেক রহমান ক্ষমতা নিল না কেন? এবং এই দল করে নির্বাচন দিয়া জিয়া রহমান নির্বাচিত হয়ে আসছিল কিনা, গণতান্ত্রিক পদ্ধতিতে আসছিল কিনা, সমস্ত দলকে ওপেন করছিল কিনা, তার মানে এটা মিন করে ডেমোক্রেটিক পার্টি। এটা তার প্রিন্সিপাল, এটা তার ভ্যালুজ। বাংলাদেশে সবসময় এটা আন্ডারমাইন করছে তথাকথিত অশিক্ষিত বাম এবং ফ্যানাটিক ডান সবাই। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলধারা, এই যে আমাদের সিভিলাইজেশনাল আইডেন্টিটি, এটাকে সবসময় আন্ডারমাইন করছে। এই স্পিরিটটাই তারা বুঝেনি। বিএনপিকে সবাই আন্ডারমাইন করে। জামাত মনে করে বিএনপি তার মতো করে চললে ভালো। ও মনে করে এটা বললে তো তারেক রহমান ভোট কাইটা ফেললো। আরে ভোট কাটলে তো খুশি হওয়ার কথা, তুই রাগ করস কেন? নির্বাচনটা কতটুকু অংশগ্রহণমূলক হবে বলে আপনার ধারণা? এই নির্বাচনটা একটা জায়গা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, নির্বাচন অংশগ্রহণমূলক বলতে আমরা যদি দলগুলোর কথা বলি, একটা আরেকটা হলো জনগণের অংশগ্রহণমূলক বলি। দুই দিক থেকে দলগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটা আইনি বাধা।